আচ্ছা, কেমন হবে যদি আপনি ১ সেকেন্ডে পৃথিবী ছেড়ে চাঁদে পৌঁছে যান? আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে দাঁড়িয়ে আমি নিজের হাতে চাঁদের মাটি ছুঁয়ে দেখলাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মহাকাশের এই রহস্যময় জগৎ এখন আমার হাতের মুঠোয়। চলুন দেখি ওয়াশিংটন ডিসির এই বিস্ময়কর জগৎ। নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেরিকা উইথ বাঙালিয়ানা। এখন আমি নিয়ে এসেছি আপনাদের সেই জায়গায় যেখানে মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে। এখানে রাইট ব্রাদার্সের প্রথম বিমান থেকে শুরু করে অ্যাপোলো 11-এর আসল কমান্ড মডিউল সব আছে। চলুন, আমি এখন ভিতরে প্রবেশ করে নিয়েছি। এখন দেখা যাক মিউজিয়ামটা ঘুরে। ভিতরে ঢুকেই আমার তো পুরো মাথা ঘুরে যাচ্ছে। চারিদিকে শুধু ইতিহাস আর ইতিহাস। সবথেকে মজার ব্যাপার কি জানেন? এখানে কিন্তু ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। তবে এটা অনলাইনে এন্ট্রি পাস লাগে, যেটা বুক করতে হয়। এই যে দেখুন, আমি এখন চাঁদ স্পর্শ করছি। এটা ভাবতেই অবাক লাগছে যে পাথরটি একসময় পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,০০০ কিলোমিটার দূরে মহাকাশে ছিল, হাতে ছোঁয়া মাত্র এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। খুবই মসৃণ, হয়তো হাজার হাজার মানুষের হাতের স্পর্শে এমন এটা হয়ে গেছে। তবে মহাকাশের এক টুকরো ইতিহাসকে এভাবে ছুঁতে পারাটা আমার কাছে ওয়াশিংটন ডিসি সফরের সেরা প্রাপ্তি। এটা হলো ১৯০৩ সালের সেই অরিজিনাল বিমান, যা দিয়ে রাইট ব্রাদার্স প্রথম আকাশে উড়েছিলেন। কাঠের ফ্রেম আর কাপড়ের ডানা। ভাবা যায় এই থেকেই আমাদের আধুনিক এভিয়েশনের শুরু। ভারতীয়রা যখন ১৯০৩ সালে ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন বিশ্বের এক প্রান্তের মানুষ উড়তে শিখে গিয়েছিল। ভাবতে পারছেন কতটা উন্নত চিন্তাধারা? বর্তমানে আমরা এক দেশ থেকে অন্য দেশে কয়েক ঘন্টার মধ্যেই উড়োজাহাজে করে পৌঁছে যাই। কিন্তু এই ওড়া ব্যাপারটা মানুষের জন্য একসময় ছিল একটা শুধুমাত্র জেদ, একটা অসম্ভব স্বপ্ন। এখানে এসে দেখলাম যে মানুষ আকাশে ওড়ার জন্য কি কি ধরনের পাগলামি চেষ্টা করেছে এখানে ওড়ার জন্য। কেউ পাখির মতন ডানা লাগিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, কেউ বা আবার সাইকেলের চাকা দিয়ে বিমান বানানোর চেষ্টা করেছে। এই যে গ্যালারিটা দেখছেন, এখানে আদিম যুগের অদ্ভুত সব মডেলগুলো রাখা আছে। তখন মানুষের কাছে কোনো অত্যাধুনিক ইঞ্জিন ছিল না, ছিল শুধু ওড়ার জন্য এক অদম্য জেদ। এই যে দেখুন, কতবার মানুষ ব্যর্থ হয়েছে, আছাড় খেয়েছে, কিন্তু হাল ছাড়েনি। আসলে রাইট ব্রাদার্সের সাকসেসের আগে হাজার হাজার মানুষের এই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোই কিন্তু আজকের আধুনিক বিমানের রাস্তা তৈরি করে দিয়েছে। এটা দেখলে বোঝা যায় যে আপনি যদি কিছু মন থেকে চান বা বারবার চেষ্টা করেন, তবে একদিন না একদিন আপনি ঠিকই ডানা মেলে উঠতে পারবেন, ঠিক যেমন এই মানুষগুলো পেরেছিল। তাই এখান থেকে আমার মনে হয়েছে যে অনেক কিছু শেখার আছে, অনেকটা মোটিভেশনও পাওয়া যায় এগুলো থেকে। এখানে এমনভাবে মডেলটা রাখা ছিল এয়ারবাসের, যেন মনে হবে আপনি সত্যিই কোনো প্লেনের সামনে বসে আছেন, পাইলটের পাশের সিটে বসে আছেন, আপনি নিজেই প্লেন চালাচ্ছেন, এরকম মনে হবে। ঠিক যেমনটা আমরা দেখতে পাই অনেক সময় ক্যামেরাতে, ঠিক সেরকমভাবে এখানে দেখে মনে হচ্ছে যেন আমি সামনে বসে আছি এবং সামনে থেকে ভিউটাকে উপভোগ করছি এবং সামনে দিয়ে নামছি। তো যাই হোক, এবার চলে আসি স্পেস রিলেটেড সমস্ত জিনিসপত্র দেখতে। এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। আমরা তো পৃথিবীতে কত আয়েশ করে থাকি, কিন্তু মহাকাশে জীবনটা কতটা কঠিন হতে পারে সেটা এখানে না আসলে বিশ্বাস করা যায় না। সবচেয়ে আগে দেখুন এই খাবারগুলো। মহাকাশচারীরা কিন্তু আমাদের মতো গরম গরম রুটি বা বিরিয়ানি খেতে পারে না। তাদের খাবারগুলো একরকম প্যাকেটে করে আসে, যেখান থেকে জল শুকিয়ে ফেলা হয়, অর্থাৎ ডিহাইড্রেটেড ফুড। খাওয়ার সময় ইনজেকশনের মতন করে জল ঢুকিয়ে সেটা নরম করে খেতে হয়। এমনকি এক ফোঁটা লবণের গুঁড়ো বা গোলমরিচ কিন্তু তাদের মধ্যে ছড়াতে পারে না, কারণ জিরো গ্র্যাভিটিতে সেগুলো নাকে ঢুকে বিপদ ঘটতে পারে। আর শোয়ার কথা ভাবুন, আমরা তো বিছানায় শুই, কিন্তু ওখানে দেওয়ালের সঙ্গে স্লিপিং ব্যাগ বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়, যাতে তারা ভেসে গিয়ে অন্য মেশিনের সাথে ধাক্কা না খায়। এমনকি জল খাওয়ার সময়ও গ্লাসে জল ঢালা যায় না, বুদবুদ হয়ে জল হাওয়ায় ভাসতে থাকে। সবথেকে কষ্টের বিষয় কি জানেন? এই কয়েক ফুটের একটা ছোট্ট কেবিনে কয়েক মাস কাটিয়ে দেওয়া, যেখানে নিজের পরিবার নেই,
খোলা আকাশ নেই, এমনকি বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক বাতাসটুকু নেই। এই যে বিশাল স্পেস শ্যুটগুলো দেখছেন, এগুলিই তাদের জীবনে বাঁচিয়ে রাখে। এক একটা শ্যুট পরা মানে নিজের গায়ে একটা আস্ত স্পেসশিপ জড়িয়ে রাখা। এখানে এসে একটা জিনিস ভালো করে বুঝলাম যে বিজ্ঞান আমাদের অনেক এগিয়ে দিলেও মহাকাশটিকে টিকে থাকার জন্য এই মানুষগুলোর প্রতি মুহূর্ত লড়াই করতে হয়। সেলুট জানাই তাদের সাহসকে, এবং সেলুট জানাই তাদের এত কষ্টের একটা জীবনকে। এবার আমি চলে এসেছি সৌরজগতে। আমার ঠিক মাথার ওপরেই দেখুন ঘুরছে সৌরজগৎটা। বুধ, শুক্র, আমাদের পৃথিবী থেকে শুরু করে দূরে থাকা নেপচুন, সবাই যেন অদ্ভুতভাবে এগিয়ে যাচ্ছে। এখানে অনেক মডেল রাখা ছিল, যেটার মাধ্যমে আপনারা এখানে অনেক কিছু শিখতে পারবেন। যেমন ধরুন, পৃথিবী আপনার থেকে কতটা দূরে আছে, বা কোনো ল্যান্ডারকে চাঁদের মাটিতে সেফলি নামানোর চেষ্টা করতে পারেন এখানে। মানে এখানে অনেক কিছু শেখার ছিল, শেখার শেষ নেই আর জানারও শেষ নেই, যেটা এখানে গিয়ে আমার মনে হয়েছে। এই মডেলগুলোর সাহায্যে আইডিয়া দেওয়া ছিল যে বুধের পর কে আছে, শুক্রর পর কোন গ্রহ ঘুরছে, কার কেন্দ্র করে মানে কোন কোন গ্রহ ঘুরছে, সেগুলো সব এখানে রাখা ছিল। এছাড়াও অনেক অনেক কিছু শেখার ছিল এখানে। এখানে চাঁদে গেলে যে আপনি হালকা হয়ে যাবেন, মানে কোথায় গেলে, কোন গ্রহে গেলে আপনার ওজন কেমন হবে, সেই সমস্ত কিছুর একটা বেসিক আইডিয়া এখানে দেওয়া ছিল। আমাদের কাছে এত টাইম ছিল না এত কিছু কভার করার মতো, তাই আমরা জাস্ট কোনো রকমে দেখে বেরিয়ে আসছিলাম, কারণ মিউজিয়ামটা সে সময় শেষ হয়ে যাচ্ছিল, মিউজিয়াম ঘোরার টাইমটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতন আসি, টাটা।